মৌলিকে ঠাসিয়ে চড় মেরে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল পিনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঈশানী বাড়িতে লাইফ ইন্স্যুরেন্সের লোকদের ডাকে আর নিজের নামে লাইফ ইন্স্যুরেন্স করার সিদ্ধান্ত নেয়। তখনই দাদু বলে, বৌমা এসব কি? এত তাড়াতাড়ি এসব কেন করছো? এখনই কি তোমার কিছু হয়ে যাবে নাকি? তখন ঈশানী বলে, মরা আর বাঁচার কথা তো কেউ বলতে পারে না বাবা, কখনকার কি হয়। তাই আমার মেয়ে মৌলির জন্য আমি আমার লাইফ ইন্স্যুরেন্স করে যেতে চাই। তখন তো বানি এই কথা শুনে চমকে যায়। তখন ঈশানী বলে, হ্যাঁ, আমি মরার পরে যেন আমার সবকিছু মৌলি পায়, সেইটাই আমি ব্যবস্থা করে যাচ্ছি। আচ্ছা, সবকিছু আপনারা করতে পারবেন তো? তখন লোকগুলো বলে, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমরা সবকিছু করতে পারবো, এখানে সব কাগজপত্রগুলো আছে, আমরা কালকে সন্ধ্যার মধ্যেই সবকিছু ঠিকঠাক করে নিয়ে নিয়ে আসবো। তখন তো মৌলি মনে মনে ভীষণ খুশি। ওইদিকে তখনই অনিরুদ্ধ আর বাণী বলে, আচ্ছা, এগুলো তো আমাদের কিছু জানালেন না, হঠাৎ করে এসব কেন? তখন নয়নতারা বলে, ও মা, তোমাদের পারমিশন নিতে হবে? কিছু তো বুঝতে পারছি না, তোমাদের পারমিশন কেন নেবে? তখনই পিনাক্ষী বলে, আচ্ছা ঈশানী, তুমি হঠাৎ করে এসব কেন করছো? কি হয়েছে তোমার, বলবে? তখন ঈশানী বলে, কারণ তো একটা অবশ্যই আছে, সেজন্যই আমি আজকে এটা করতে বাধ্য হচ্ছি। আজকাল তো দেখছি বাণীর কথায় বাড়ি শুদ্ধ সবাই চলছে। তাই আমার মেয়েকেও যেন বাণীর কথা উদ্বোস করতে না হয়, আমি সেই ব্যবস্থাই করে যাচ্ছি। তখনই বাণী বলে, না না মা, আপনি এসব কি বলছেন? আপনি আমাকে ভুল ভাবছেন। আমি তো শুধুমাত্র এই বাড়ির কথা ভেবেছি, এই বাড়ির জন্য যা করার করেছি। আপনি আমাকে ভুল ভাবছেন হঠাৎ করে, এসব কিছু করবেন না। তখনই ঈশানী বলে, থামো বাণী, আমি সবকিছুই বুঝতে পারছি, তোমার কথাও বুঝতে পেরেছি। তখনই নয়নতারা বলে, দেখেছো, বাণী তোমাকেও বোঝানোর চেষ্টা করছে বৌমা। তখন ঈশানী বলে, আমাকে তুমি বোঝাতে পারবে না, তোমার এই কথার ফাঁদে না আমি অনেক পড়েছি বাণী। তাই আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি আমি সেটাই করব। আমি আমার মেয়ের জীবনটা সিকিউর করে যেতে চাই। তখন অনিরুদ্ধ বলে, মাসিমা, আপনি হঠাৎ করে এটা কেন করছেন বলুন তো? বাণী তো আমাদের ব্যবসায়ের জন্য যা করার করেছে। তখন ঈশানী বলে, আমি জানি সবাইকে বাণী নিজের দিকে টেনে নিয়েছে, এমনকি পিনাক্ষীও আমার কথা শোনে না, বাণীর কথা শোনে। তখন পিনাক্ষী বলে, কি বলছো বলো তো ঈশানী, আমি তো বুঝতে পারছি না, তুমি কি চোখে দেখতে পাও না কিছু? আজকে বাণী না থাকলে আমাদের কোম্পানিটাই থাকতো না, তুমি সেটা জানো না? এই বাণী কি কি না করেছে মেয়েটা নিজের জন্য, কিচ্ছু করেনি। আমাদের কোম্পানিটা বাঁচতই না যদি বাণী এসব কিছু না করতো। আর তুমি কিনা সেই মেয়েটাকে দোষারোপ করছো। কেন? কেন এরকম ভাবে বাণীর দিকে আঙুল তুলছো তুমি? ওইদিকে দাদু বলে, পিনাক্ষী, থাম, বৌমা, তুমিও থামো। তখনই নয়নতারা বলে, দেখেছো ওদের দুজনকে? কোনোদিনও তুমি ঝগড়া করতে দেখেছো? দেখোনি তো, এই সব কিছু হচ্ছে এই বাণী ডাকাত রানীর জন্যই। ওই তো ওদের মধ্যে ঝগড়াটা লাগাচ্ছে। তখন দাদু বলে, তুমি চুপ করো নয়ন। তখনই অনিরুদ্ধ বলে, মাসিমণি, তুমি কি বুঝতে পারছো না? বাণী না থাকলে কোম্পানিটি বাঁচতো না, এই সবকিছু আজকে আমরা যে এখানে আছি, এই বাড়িতে আছি, সবকিছু বাণীর জন্যই হয়েছে। তখন ঈশানী বলে, হ্যাঁ, তোমরা সবকিছু দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি। তাই বাণীর ফাঁদে না আমি আর পা দেব না। তখন বাণী বলে, প্লিজ মা, আপনি আমার কথাটা একবার একটু শুনুন, আপনি প্লিজ এত বড় একটা সিদ্ধান্ত নেবেন না। তখনই ঈশানী বলে, না, তোমার কথা শুনে আমার মাতৃত্বকে আমি আর অপমান করতে চাই না। তোমার কথাই এতদিন শুনেছি, তোমার চোখের দিকে তাকিয়ে তাকিয়েই তো এতদিন ধরে আমার মেয়ের সঙ্গে সবাই অন্যায় করেছে। সেটা তো আর আমি হতে দেব না। এবার আমি শুধু আমার মেয়ের কথা ভাববো, আর কারো কথা ভাববো না। তখনই ঈশানী লোকগুলোকে বলে, দিন, কোথায় কোথায় সই করতে হবে আমাকে দিন, আমি সই করে দিচ্ছি। তখনই লোকগুলো সব কাগজপত্র দিলেই সেখানে ঈশানী সই করে দেয়। তারপরে লোকগুলো বলে, আচ্ছা ম্যাডাম, আপনাকে আমরা সবটা কালকে সন্ধ্যার মধ্যে জানিয়ে দেব, এই বলে চলে যায়। তখনই ঈশানী মৌলির মাথায় হাত রেখে বলে, তুই চিন্তা করিস না। ওইদিকে অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী, কষ্ট পেও না। তখন বাণী বলে, জানো তো, আজকে মা যেটা করলো সেজন্য আমি খুব কষ্ট পেয়েছি। মা কেন বুঝতে পারছে না সত্যিটা? তখন পিনাক্ষী বলে, ঠিক বুঝতে পারবে, তোমরা চিন্তা করো না। ওইদিকে মৌলি কত টাকা পাবে ঈশানীর লাইফ ইন্স্যুরেন্স থেকে সেই হিসেব করতে থাকে। তখন বলে, ও 2,70,00,000 টাকা? আচ্ছা, আপনি দেখুন না, কোনোভাবে যদি ঈশানী রয় মরার আগে এটা পাওয়া যেত। তখনই বাণী আর অনিরুদ্ধ মৌলির সব কথা বাইরে থেকে শুনতে পায়। তখন মৌলি বলে, হ্যাঁ, টাকাটা না আমার ভীষণ দরকার, আপনি প্লিজ একটু দেখুন না, ব্যবস্থা করুন না। তখনই বাণী অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, কি বলছে বলুন তো? 2,00,00,000 টাকা? তারপরে মায়ের কথা কি বলছে?
তখনই অনিরুদ্ধ বলে, মাসিমণিকে সবটা জানাতে হবে। মৌলির উদ্দেশ্য ঠিক মনে হচ্ছে না। তখনই বাণী বলে, আচ্ছা মায়ের কোনো ক্ষতি করে দেবে না তো? মায়ের মরার কথা বলছে। না না, আমি মায়ের কিছু হতে দেব না। তখন অনিরুদ্ধ বলে, না মাসিমণির কিচ্ছু হবে না, চলো। তখনই সেখান থেকে ওরা চলে যায়। ওইদিকে মৌলি খুব নিজের মনে হাসতে থাকে আর আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। ঈশানী রয় মরলেই 2,70,00,000 টাকা ও পাবে। সবকিছুর হিসেব করতে থাকে যে ঈশানী রয় বাঁচলে কিছু পাবে আর ঈশানী রয় মরে গেলে কি কি পাবে, সব হিসেব করে। ওইদিকে অনিরুদ্ধ আর বাণী ঈশানীর কাছে আসে আর এসে বলে, মা আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? তখন ঈশানী বলে, বলো কি বলবে? তখনই বাণী বলে, আপনি না এই জীবন বীমাটা সম্পর্কে একটু ভেবে দেখুন। এইভাবে লাইফ ইন্সুরেন্স করবেন না মা। তখন ঈশানী বলে, মানে তুমি কি এখন আমাকেও জ্ঞান দেবে নাকি? তোমার কাছে আমি জিজ্ঞাসা করে নেব আমি কি করব না করব? আমার মেয়ের লাইফটা সিকিউর করার জন্য আমি এটা করছি। তাতেও তোমার সমস্যা বাণী? তুমি আমাকে কথা শোনাতে এখানে চলে এসেছো? তোমার এত বড় সাহস হয় কি করে? তখন বাণী বলে, মা আমাকে ভুল বুঝবেন না, আমি শুধু আপনার ভালোর জন্যই বলছি। তখন ঈশানী বলে, আমার ভালোর জন্য তোমাকে কিছু বলতে হবে না, তুমি যাও এখান থেকে। তখনই বাণী বলে, দেখুন মা, আমরা আসার সময় শুনতে পেয়েছি যে মৌলিক কার সঙ্গে যেন ফোনে কথা বলছে 2 কোটি টাকা টাকা নিয়ে। তখন ঈশানী বলে, বাণী, এই বলে বাণীর দিকে হাত তুলতে যায়। তারপর আবার নিজেই থেমে যায় আর বলে, ছি বাণী ছি, তুমি এতটা লোভী? তুমি কিনা আমার মেয়ের বিরুদ্ধে করতে চাইছো আমাকে? আমার মেয়ের নামে মিথ্যে কথা বলে আমাকে আমার মেয়ের কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাইছো? তখন অনিরুদ্ধ বলে, না মাসিমণি, আপনি ভুল ভাবছেন। ওইদিকে মৌলি হাসতে থাকে আর বলে, ঈশানী রয়কে মরতে হবে, মরতেই হবে আমার লাভের জন্য, তাতে আমার কি আসে যায়? এদিকে অনিরুদ্ধ বলে, মাসিমণি আমরা আসার সময় মৌলিকে শুনতে পেয়েছি কারো সঙ্গে 2 কোটি টাকা নিয়ে কথা বলছে, তার জন্য আপনাকে বললাম। তখন ঈশানী বলে, মিথ্যে কথা আর বলো না। তখনই মৌলি সেখানে আসে, এসেই বলে, মম কি হয়েছে? তখন ঈশানী বলে, দেখো না, তোমাকে নাকি 2 কোটি টাকা নিয়ে কারোর সঙ্গে কথা বলতে শুনেছে, তুমি কি কারোর সঙ্গে কথা বলেছো? তখন মৌলি বলে, না তো। তখন বাণী বলে, মিথ্যে কথা বলবে না মৌলি, তুমি কথা বলেছো আমরা নিজে শুনেছি। তখনই মৌলি বলে, দেখো না, এই যে আমার ফোন, আমি কারোর সঙ্গে কথা বলেছি কিনা? তখনই অনিরুদ্ধ বলে, কল লক কাটা কাটা, কার সঙ্গে কথা বলেছি কিছু দেখা যাচ্ছে না, সব নাম্বার কেটে দিয়েছে। তখন মৌলি বলে, না আমি কাটিনি, কারণ আমি কারোর সঙ্গে কথাই বলিনি। তোমরা মিথ্যে কথা বলছো এখানে এসে। আমি তো আমার মাকে নিয়ে কনসার্ন, আমার মায়ের সুস্থতা নিয়ে আমি খুব চিন্তা করছি। তখনই ঈশানী বলে, থাক মৌলি, তোমাকে আর ওদের হয়ে সাফাই গাইতে হবে না। শোনো বাণী আর অনিরুদ্ধ, তোমরা আর একবারও আমার রুমে আসবে না। চলে যাও এখান থেকে, চলে যাও। তোমরা যে আমার মেয়েকে আর আমাকে দূরে সরাতে চাও সেটা আমি বুঝতে পেরে গেছি। তোমার কথা সবাই শুনলেও আমি শুনবো না। তখনই বাণী বলে, আমি কারো কোনো ক্ষতি হতে দেব না মা। আমি আপনাকে বলছি, কারো কোনো পরিকল্পনা আমি সাকসেসফুল হতে দেব না। আর আপনার আর এই বাড়ির কোনো ক্ষতি আমি হতে দেব না। এই বলেই অনিরুদ্ধ বাণী সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে সকালবেলায় সবাই মিলে নিউজ দেখছে, যেখানে স্পষ্ট নিউজে দেখাচ্ছে যে বাণীর জন্যই রায় কোম্পানি আবারও ঘুরে দাঁড়িয়েছে। সেখানে বাণীর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, সাংবাদিকরা নিচ্ছে। তখন বাণী বলে, এটা কীর্তি তো শুধুমাত্র আমার নয়, আমার পরিবারেরও। তখনই পিনাক্ষী আর সাথী হাতে তালি দেয় আর বলে, সত্যি বাণী, আমি জানতাম তুমিই পারবে, তুমিই পারবে আমাদের রয়্যান চ্যাটার্জি গ্রুপ বাঁচাতে। তখনই তানিয়া বলে, মা তোমাকে নিয়ে আমি খুব প্রাউড ফিল করছি, বিশ্বাস করো। তখন তো বাণী খুশি হয়ে যায়। ঠিক তখনই সেখানে মৌলি চলে আসে আর মৌলি এসে 1 গ্লাস জল বাণীর মুখে ছুঁড়ে মারে, যা দেখে চমকে যায় সেখানে থাকা সবাই। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, এটা তুমি কি করলে? তখনই পিনাক্ষী ঠাসিয়ে একটা চড় মারে মৌলিকে। তখনই অনিরুদ্ধ বলে, মৌলি তুমি এটা কেন করলে? তখন পিনাক্ষী বলে, তুমি জানো না ও প্রেগনেন্ট? তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি বাণীর সঙ্গে এরকমটা সবসময় করতে পারো না। তখন ঈশানী বলে ওঠে, পিনাক্ষী, তুমি বাণীর জন্য আমার মেয়ের গায়ে হাত তুললে? এত বড় মেয়ের গায়ে তুমি হাত তুললে কি করে? তখনই পিনাক্ষী বলে, ঈশানী তুমি দেখতে পাচ্ছ না যে মৌলি কতটা বেয়াদব হয়েছে? তখন ঈশানী বলে, আমি জানি মৌলি যেটা করেছে অন্যায় করেছে, কিন্তু বাণী, বাণী কি করেছে? মৌলির কাছ থেকে সব সময় সবকিছু কেড়ে নিয়েছে। ও আমার মেয়ের কাছ থেকে সবকিছু কেড়ে নিতে চাইছে। এখন ওর বাবার ভালোবাসাও কেড়ে নিয়েছে। এখন তুমিও বাণীর কথা শুনছো, বাণীর কথা বিশ্বাস করছো। আর আমাকেও তো আমার মেয়ের কাছ থেকে দূরে সরানোর জন্য বাণী উঠে পড়ে লেগেছে। আমাকে কিনা আমার মেয়ের নামে মিথ্যে কথা বলেছিল, আমি তো বিশ্বাস করিনি। আর তুমি তো জানো পিনাক্ষী,
যে তোমার আর আমার মেয়ে মৌলি, তাহলে তুমি বাণীর কথা কেন শুনছো? হ্যাঁ, আমি জানি মৌলি যেটা করেছে অন্যায় করেছে, কিন্তু বাণীও তো সবসময় অন্যায় করে চলেছে। বাণী নিজেই সমস্যা ক্রিয়েট করে আবার নিজেই সেখান থেকে সবাইকে উদ্ধার করে সবার কাছে মহান সাজার চেষ্টা করছে। কিন্তু আমি তো সেটা হতে দেব না। কিছুতেই হতে দেব না। এই বাড়ির মেয়ে পর্যন্ত হতে চেয়েছে বাণী ছলচাতুরি করে। সবাইকে কষ্ট দিয়েছে। তখনই মৌলি বলে, "মম তুমি শান্ত হও।" তখনই ঈশানী বলে, "শোনো মৌলি, তুমি কিন্তু অনেক বড় অন্যায় করেছো। এরকম তুমি আর করবে না। তোমাকে শক্ত হতে হবে। তুমি নিজেকে শক্ত করো। তুমি আমার মেয়ে।" তখনই অনিরুদ্ধ বলে, "আচ্ছা মাসিমণি, বাণী কি করে ছলচাতুরি করলো? বাণী তো নিজেও জানতো না যে ও রয়বাড়ির মেয়ে। আমি ওকে জানিয়েছিলাম। তখন ও খুশিতে খবরটা তোমাকে বলতে এসেছিল। তখন তুমি কি করেছিলে? বাণীকে একটা চড় মেরেছিলে। তোমার মনে আছে?" তখন বাণী বলে, "মিস্টার চ্যাটার্জি, থাক না এসব কথা।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।